This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সরাসরি নজর রাখবো সল্টলেকে, কারণ আচার্য সদনে এই মুহূর্তে এসএলএসটি চাকরিবিদদের বিক্ষোভ চলছে। গতকাল ডরিনা ক্রসিংয়ে পুলিশের সঙ্গে গন্ডগোল হয়, আজ এই মুহূর্তে আচার্য সদনের সামনে চলছে সেই বিক্ষোভ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন, সরাসরি সুপ্রিয়র কাছে জানতে চাইবো এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক কি। সুপ্রিয়, দীপ, দেখো, গতকালের যে ধরপাকড়ের ছবি আমরা দেখেছিলাম, তারপর আজ ফের কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের মূলত 2016 যারা এসএসসির বৈধ প্যানেলের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা রাজপথে নেমেছেন এবং এই মুহূর্তে তারা দাঁড়িয়ে রয়েছেন একেবারে এসএসসি সদর দপ্তর আচার্য সদনের বাইরে। এই মুহূর্তে আমরা যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রান্তের যারা শিক্ষক শিক্ষিকারা, যারা বৈধ শিক্ষক শিক্ষিকারা, যারা এতদিন যাবৎ বিভিন্ন স্কুলে কর্মরত ছিলেন, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারাই কিন্তু এখন রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যেটা দাবি যে যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করতে হবে, অর্থাৎ সেগ্রিগেশনের দাবি তারা রয়েছেন। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করি। আপনাদের আজকের এই যে আচার্য সদন অভিযান কি কারণে, কি দাবি আপনাদের? আমাদের একটাই দাবি, আমাদের যোগ্য অযোগ্য পৃথক করে দিতে হবে এসএসসিকে। যেভাবে এসএসসি অযোগ্যর একটা লিস্ট প্রকাশ করেছিল, ঠিক সেইভাবে একটা যোগ্য লিস্ট প্রকাশ করুক। যে এসএসসি পরীক্ষা নিয়েছে সেই এসএসসি জানে না কারা যোগ্য কারা অযোগ্য, এ কথা আমরা বিশ্বাস করি না। তাই গতকালও তো আমরা দেখেছিলাম যে রাস্তায় নেমে এই একই দাবিতে পুলিশি ধরপাকড়ের মুখোমুখি হতে হয়েছিল, তারপর আজ আপনারা ফের রাস্তায় নেমেছেন। এই রাস্তা জারি থাকবে, রাস্তার লড়াই ততদিন জারি থাকবে যতদিন না এসএসসি যোগ্য অযোগ্য লিস্ট সঠিকভাবে প্রকাশ করে। আগামী 10 তারিখ তো সুপ্রিম কোর্টে শুনানি। হ্যাঁ, আগামী 10 তারিখ সুপ্রিম কোর্টে শুনানি এবং আমরা মনে করি শুনানি হয়তো অন্তিম পর্যায়ে চলছে, আর হয়তো একটা কি দুটো শুনানি হবে। তার মধ্যেই আমরা চাইবো যে বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি যেন সেগ্রিগেশন লিস্ট জমা দেয়। কারণ আমরা আরও যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি। আপনারা এতদিন স্কুলে শিক্ষকতা করেছেন, আপনাদের আজকে রাস্তায় দাঁড়িয়ে নিজেদের চাকরি ফেরত পাওয়ার জন্য আন্দোলন করতে হচ্ছে। হ্যাঁ, এই প্রশ্নটা আমি আমাদের সমাজের কাছেই করলাম। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, আমি সেই প্রশ্নটা সমাজের কাছেই করলাম। 2019 সালের 11 জানুয়ারি জয়েন করেছি, আর আজকে 7 ফেব্রুয়ারি 2025 আজকে রাস্তাতেই আছে। এখনো পর্যন্ত মানে কোনো পৃথকীকরণের কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। সুতরাং সমাজ ঠিক করুক। পৃথকীকরণ কে করতে পারে? একমাত্র এসএসসি। এসএসসি তো করতে পারে, উনি তো আমাদের অভিভাবক, ওনারাই সব জানেন, ওনাদের কাছেই তথ্য আছে। তাহলে সেই কাজ কেন হচ্ছে না এতদিন পার হয়ে যাওয়ার? সেই জন্যই আমরা পথে নেমেছি, যাতে এবার এই কাজটা হয়ে যায় এবং আমরা আশা রাখছি এসএসসি আমাদের এই আবেদন রাখবে। তার জন্যই আজকে আমাদের ডেপুটেশন। দেখো, আর কিছুক্ষণ পরেই কিন্তু এখান থেকে এই যে যারা এখানে তো আরো একটা জিনিস বড় হয়ে দেখা দিচ্ছে, যে সমস্ত শিক্ষকরা চাকুরিজীবীরা আজকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন, তারা তো হুঁশিয়ারি দিচ্ছেন তারা মাধ্যমিক পরীক্ষা বয়কট করবেন। সামনেই মাধ্যমিক পরীক্ষা, মাত্র 4 থেকে 5 দিন বাকি। সেখানে কয়েক লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নির্ধারণ হবে। সেই পরীক্ষার খাতা দেখা, গার্ড দেওয়া, যদি সেটা বয়কট করেন এই শিক্ষকরা, তাহলে তো রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড়সড় অচলাবস্থা দেখা দেবে। দেখো, একদিকে যেমন সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে, তার পাশাপাশি এই যে যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু নিজেদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চিত। আচ্ছা, আপনারা যারা আন্দোলন করছেন তারা সামনেই মাধ্যমিক পরীক্ষায় শিক্ষক হিসাবে আপনারা স্কুলে গার্ড দেবেন না বলছেন, আপনারা খাতা পরীক্ষা দেখবেন না বলছেন, একটা অচলাবস্থা তৈরি হবে। না, আমরা এখনো এই কথা বলিনি, কারণ আমাদের চাকরি যতদিন আছে আমরা নিয়ম মেনে চলা লোক। কিন্তু এই রাজ্য সরকার যদি আমাদের পথে বসায় আমরা নিঃসন্দেহে, কারণ আমাদের চাকরি যদি চলে যায় তাহলে খাতা দেখার কোনো প্রশ্ন আসে না। কিন্তু দুঃখের কথা, এই প্যানেলে অলরেডি 10,750 জনের মতো ইল্লিগাল পাওয়া গেছে। তারা গ্রাম বাংলার মানুষ, অভিভাবকরা, আপনারা ভাবুন, আপনাদের ঘরের সন্তানের ওই মাধ্যমিক পরীক্ষা, তার খাতাগুলো দেখবে অযোগ্য শিক্ষকরা। সুতরাং আপনারা জেগে উঠুন, যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ান। রাজ্য সরকার যাতে আগামী 10 ফেব্রুয়ারি এবং এসএসসি এবং বোর্ড তারা যেন একটি পৃথক বৈধ শিক্ষাকর্মী এবং শিক্ষিকাদের লিস্ট জমা দেয়, সেই দাবিতেই আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান। যারা অযোগ্য তারা কি এখনো চাকরি করছে? অবশ্যই তারা এখনো চাকরি করছে, তারা এখনো মাইনা নিচ্ছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ আমি তো কিছু বলতে পারি না, তারা এখনো মাইনা নিচ্ছেন। তাদের 12%, যদি কেউ, আমিও যদি ইল্লিগাল বলে প্রমাণিত হই, তাকে 12% ইন্টারেস্ট সহ মাইনা ফেরত দিতে হবে। কিন্তু দুঃখের কথা এখানেই, বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। আর
সেই অযোগ্য শিক্ষকরা আপনাদের ঘরের সন্তানদের পড়াচ্ছে, কি শেখাবে? আমার মধ্যে যদি আগুন না থাকে আমি কি দেব আপনার বাচ্চাদের? এরা কিন্তু আপনাদের অযোগ্য সন্তান তৈরি করছে এবং এরাই মাধ্যমিকের খাতা দেখবে, এরাই ভোটের ক্যাডার হবে, এরাই এই সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করবে। এই কথাটাই আপনাদের মাধ্যমে আমরা জানাতে একেবারে আমরা দেখতে পাচ্ছি একেবারে এখানে স্লোগান শাউটিং চলছে। আর নজর রাখো, যে কোনো জাতিরই মেরুদণ্ড হলো তাদের শিক্ষকরা। সেই শিক্ষকদের যদি দিনের পর দিন এভাবে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়, তাহলে অবস্থা যে কোন দিকে যায় সেটা সহজেই অনুমেয়। একদমই দীপ, তুমি যেরকমটা বললে যে সমাজের মেরুদণ্ড শিক্ষকরা, সেরকমই সমাজের শিরদাঁড়াও যদি বলতে হয়, আমি তোমার কথা ধার করেই বলছি, তাহলে আশাকর্মীরা, তাদের কাজ, তাদের দায়িত্ব পালন আমরা জানি, তাদেরও কিছু দাবি রয়েছে। এই মুহূর্তে তাদের বিক্ষোভ চলছে, তারা বিক্ষোভ দেখাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে। তাদের দাবি ন্যূনতম বেতন 15,000 টাকা করতে হবে। আরও বেশ কিছু দাবি রয়েছে। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌরভ, কি কি দাবিতে তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন? ন্যূনতম 15,000 টাকা তাদের বেতন করতে হবে, সেটা যেরকম রয়েছে, আর কি কি দাবি তাদের রয়েছে? আচ্ছা, আমি সৌরভ তোমার কাছে আসবো। স্বরূপ বিশ্বাস সাংবাদিকদের কিছু বলছেন, আমি শুনবো কি বলছেন তিনি। অর্গ্যানিকের শুটিংগুলো বন্ধ আছে, ব্লুজের শুটিংগুলো বন্ধ আছে। এই দুটো কোম্পানি আমরা ম্যাক্সিমামটা পাচ্ছি যারা শুটিং বন্ধ রেখেছেন। মিস্টার রাজ চক্রবর্তীর কি কোম্পানি, গৃহপ্রবেশ, রাজ চক্রবর্তীর শুটিং বন্ধ আছে। এই তিনজন প্রডিউসারই একমাত্র শুটিং করছেন না, বাদ বাকি সবাই শুটিং করছে। প্রত্যেকটা চ্যানেলের প্রোমো হচ্ছে, জিয়ের প্রোমো হচ্ছে, সেটের কাজ চলছে, সমস্ত কিছুই চলছে। তো আমরা এইটুখানি বলতে চাই যে গতকাল আপনারা দেখেছেন ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বার করা উচিত। দিস ইজ দ্য সেকেন্ড টাইম যে ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবেই শুটিংকে স্টপ করার, স্তব্ধ করে দেওয়ার টালিগঞ্জ ইন্ডাস্ট্রির একটা পরিকল্পনা করা হয়েছিল। এর আগেও আপনারা দেখেছেন 2 দিন বন্ধ করা হয়েছিল, আজকেও হঠাৎ করে তারা বন্ধ করলেন। তো এটা আমাদের আকাঙ্ক্ষিত নয়। যদি কোনো সমস্যা হয় আমরা বরাবরই আলোচনা করবেন। এবং আমি শুনেছি, আমরা চিঠিও পেয়েছি গতকাল, যে পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী এবং আমাদের টলিউডের যিনি চেয়ারম্যান, টেলি একাডেমির চেয়ারম্যান এবং মাননীয় তথ্য সংস্কৃতি বিভাগের প্রতিমন্ত্রী, দুজনেই আজকে আমাদের সমস্ত গিল্ড, আমাদের ফেডারেশনকে বা অন্যদের সবাইকেই ডেকে পাঠিয়েছেন আজকে মিটিং করার জন্য, যে কী সমস্যা বা কী আমাদের বক্তব্য, কি সমস্যা সেগুলোকে জানার জন্য। কিন্তু তারপরেও যেটা আজকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হলো সেটা খুবই অনভিপ্রেত, আকাঙ্ক্ষিত নয়। এবং এটা সমস্যাটা আরও বাড়িয়ে দিল কিন্তু। এবং যে ভাষায় তারা করছেন, ফেডারেশনের কাছে কৈফত চাইছেন, ফেডারেশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি তাদের কাছে একটাই বলতে পারবো যে আপনি আগে নিজের এখতিয়ারটা দেখুন। ফেডারেশনের 28টা গিল্ডের সমন্বয়, তার মধ্যে একটা গিল্ড আপনারও, এবং আপনার গিল্ড ফেডারেশনের হাত ধরেই তৈরি হয়েছে এবং সম্ভবত আমার হাত ধরেই ওই গিল্ডটা আমি নিজের হাতে তৈরি করে দিয়েছিলাম। ওর কনস্টিটিউশনটা আমার হাতে লেখা, ঠিক আছে? তো সেই গিল্ড যদি আজকে ফেডারেশনের সঙ্গে আলোচনা না করে প্রথম দিন থেকেই, আজকে ওনারা বলছেন যে কেন আমাদের সঙ্গে ডেকে পরিকল্পনা বা আলোচনা করা হলো না, তার উত্তরে আমরা এইটুকখানি বলতে পারি যে এর আগে যে কটি সিদ্ধান্ত হয়েছে সেখানে ওই গিল্ডে সুব্রত সেন প্রেসিডেন্ট সম্মানীয় এবং ম্যাডাম সুদেশনা রায় জেনারেল সেক্রেটারি দুজনই উপস্থিত ছিলেন। এজিএমে সেটা পাস হয়েছে। ফার্স্ট যে কোনো সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে পাস, সেখানে উনি পাস করেছেন, সাইন করেছেন। তারপর আমাদের যে ইসি কমিটি, সেখানে ইসি কমিটিতে পাস হয়েছে সেই জিনিসটা, ইসি কমিটিও পাস করেছে। তারপরেই আমরা রাহুল বাবুর বিরুদ্ধে সেই ব্যবস্থা নিয়েছিলাম। হঠাৎ করে উনি উইথড্র করে নিলেন, কার প্ররোচনায় বা কার, সেখানে কোনোভাবে ফেডারেশনে আসলেন না, আবার রিভিউ করার জন্য আবেদন করলেন না, আলোচনাও করলেন না। তো ঘটনার সূত্রপাত সেখানে, এবং তারা সরাসরি সংবাদ মাধ্যমের কাছে গেছেন। একটা অর্গানাইজেশনের নিয়ম, যেমন আপনি একজন এমপ্লয়ি, আপনি একটা যে কোনো সংস্থারই কাজ করতে, কেউ এবিপিতে আছেন, কেউ আপনারা জিতে আছেন, কেউ আপনারা এই নিউজ 18-এ আছেন। যদি আপনাদের মালিক পক্ষের বিরুদ্ধে কোনো ক্ষোভ থাকে বা যে কোনো বক্তব্য থাকে, তো আপনারা গিয়ে কোম্পানিতে বলবেন, কোম্পানিকে চিঠি দেবেন, আলোচনা চাইবেন। আলটিমেটলি যদি না হয় তখন আপনারা বাইরে বলতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো ওনারা তো যদি ব্যাপারটা রিভিউ চাইতে পারতেন আমাদের কাছে আসতে পারতেন যে এই ব্যাপারটা নিয়ে আবার রিভিউ করা হোক, এই জায়গাটা মনে হচ্ছে সমস্যা হচ্ছে। কারণ সমস্ত প্রমাণ, রাহুলবাবু সম্বন্ধে সমস্ত প্রমাণ সুব্রত সেন ওনাদের সভাপতি, উনি সঙ্গে করে রাহুলবাবুকে নিয়ে এসেছিলেন। রাহুলবাবু কী বলেছেন প্রত্যেকটি কথা ওনার সামনে, ফেডারেশনের সমস্ত ওয়ার্কিং কমিটির সামনে বসে, ইসি কমিটির সামনে বসে উনি বলেছেন। সেখানে সুব্রত সেন ওনাকে সঙ্গে করে নিয়েছিলেন, সম্মানীয়। তো উনি নিয়ে এসে কথা বলেছেন ওনার সামনে। উনি প্রথমে স্বীকার করতে চাননি। আমরা যখন বলেছি যে আপনি কোথা থেকে
এই আপনি কোথা থেকে আপনি কস্টিউম তুলেছেন, কোন জায়গা থেকে আপনি বাংলাদেশে গেছেন, কাকে কাকে নিয়েছেন, আমরা একটার পর যখন একটা প্রমাণ ওনাকে দিতে থাকি, আলটিমেটলি উনি স্বীকার করলেন যে হ্যাঁ এটা দিস ইজ মাই মিস্টেক, আমি তার জন্য ক্ষমা প্রার্থী, আমি চিঠি দিচ্ছি। সেই চিঠিটাও সুব্রতবাবুদের দিয়েছেন, তিনি আমাদের ফরওয়ার্ড করেছেন, বলেছেন যে এটা শাস্তিযোগ্য। উনি প্রথমে মিথ্যা কথা আমাদেরও করেছিলেন, তো সেটা করা পরে সেটা উনি স্বীকার করেছেন, তো উনি শাস্তিযোগ্য অপরাধ। কী এমন হলো যে রাতের অন্ধকারে উনি চেঞ্জ করে ফেললেন? এবং তাকে সঙ্গে নিয়ে যেভাবে ডিরেক্টরস গিল্ড ফেডারেশনকে আক্রমণ করেছেন, এবং সর্বোপরি আচ্ছা আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, কোনো অসুবিধা নেই, করেছেন, খুব ভালো করেছেন, কিন্তু ফেডারেশনের এতগুলো শক্তি, 8,000-এর উপরে তারা ফেডারেশনের সদস্য, তার মেম্বার, তাদের তারা সরাসরি আক্রমণ করেছে। এবং একটার পর একটা তিনি বলেছেন যে জোর করে আমরা কাজ চাপিয়ে দিই, জোর করে। আমরা তো বলছি যে একটা ইউনিটে ন্যূনতম পরে রেখে দিন, পরে কেটে দিন, সেটা হচ্ছে পরে সেটা হচ্ছে যে 100 আমাদের যখন কোনো শুটিং হয় 100-এরও বেশি শুটিংয়ের লোক থাকে, 110, 120 স্ট্রেংথ। আপনারা গিয়ে দেখুন, সেখানে ফেডারেশনের কন্ট্রিবিউশন 35, ম্যাক্সিমাম 38। তাহলে বাদবাকি লোকগুলো কারা? এরা কোথাকার সদস্য, কাদের বাড়ির লোক, কোথাকার সদস্য এরা? আমরা সেটা জানতে চাই। আপনারা বলছেন ফেডারেশন জোর করে আপনাদের উপরে টেকনিশিয়ান বা কলাকুশলী চাপিয়ে দিচ্ছেন, অনেক বেশি টেকনিশিয়ান নিয়েছেন। 120, 130 স্ট্রেংথে মাত্র 35 থেকে 38 আমাদের স্ট্রেংথ। কত পার্সেন্ট হয়? যদি 100 জনে হয় 35%, 120-তে হলে সেটা আরও কমে আসবেন, 27-28%-এ নেমে আসবেন। আরও যখন বড় ইউনিট হয়, 150 ইউনিট হয়, 200 ইউনিট হয়, আমার তো সংখ্যা 38, তাহলে সেটা নেমে আসছে কত? 15 থেকে 20%। সেই 15%, 20% বেশি, 80% লোক কারা, 75% লোক কারা, 70% লোক কারা? এটা ফেডারেশন কিন্তু জানতে চাইবে। এবং যারা বলছেন লিখিতভাবে কৈফত দিন, জবাব দিন, তাদের বলবো আগে নিজের যারা এখতিয়ার নিয়ে প্রশ্ন দিন, ফেডারেশনের এখতিয়ার কি? ফেডারেশন তার লেবার অ্যাক্ট খুব ভালো করে জানে কীভাবে তার কলাকুশলীদের প্রোটেকশন দিতে হবে। এই ফেডারেশন আগে কী ছিল বলুন তো? এক সময় 24 ঘন্টা, 18 ঘন্টা, 19 ঘন্টা কাজ হতো। এই টেকনিশিয়ান স্টুডিও তখন তৈরি হয়নি, পুরনো ছিল। এই NT1-এ কতক্ষণ হতো? 18 ঘন্টা, 19 ঘন্টা। সকালবেলা গিয়ে বাথরুম করার সময় পেতেন না, আবার টেকনিশিয়ানরা চলে আসতেন, টাইম লিমিট ছিল। আজকে ফেডারেশন লড়াই করে 14 ঘন্টা করেছেন। কাদের ভালোর জন্য করেছেন? টেকনিশিয়ানদের ভালোর জন্য। সেই সময় কারা কারা সমর্থন করেছিলেন খুঁজে বার করুন, কারা কারা আমাদের বিরোধিতা করেছিলেন সেটাও খুঁজে বার করুন। তো যারা 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 এগুলো করছেন, তো দেখুন, আপনি যদি, সবারই তো আত্মমর্যাদা আছে, আপনি একজন সাংবাদিক, আপনাকে যদি আমি সম্মান দিয়ে কথা না বলি, আপনি কি আমাকে সম্মান দিয়ে কথা বলবেন? আজকে যাদের সঙ্গেই ফেডারেশনের টেকনিশিয়ানদের সঙ্গে যাদের বিবাদ হচ্ছে, তারা কি লিখছেন? তারা 8,000-এর প্রতিনিধিকে চ্যালেঞ্জ করছেন, যিনি 8,000। আপনার যদি মনে হয় যে আপনি সঠিকভাবে ফেডারেশন চালাবেন, তো আপনি ভোটে দাঁড়ান না। 8,000 টেকনিশিয়ান তো আপনাকে ভোট দিয়ে আনলে আপনি প্রেসিডেন্টের চেয়ারে, আপনি সেক্রেটারি চেয়ারে, আপনি ভাইস প্রেসিডেন্ট চেয়ারে, আপনি জয়েন্ট সেক্রেটারি চেয়ারে। এখানে আমরা সবাই আছি, জয়েন্ট সেক্রেটারি আছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন, ট্রেজারার আছেন, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার আছেন, সবাই আছেন। সবাই তো নির্বাচিত, ওপেন ভোট হয়। তো আপনাদের ওপেন ভোট হয়, আপনাদের চ্যানেলও তো এসছে, আমাদের ভোটে দেখেছে, আমাদের একদম ভোট হয়, আমাদের ব্যালট পেপার ছাপা হয়, ব্যালট পেপারে ভোট হয়। দাঁড়াচ্ছেন না কেন? দাঁড়িয়ে জিতে আসুন না, তারপর আপনারা নিয়ম নির্ধারণ করুন। আরে আপনি নিজের গিল্ডে আপনারা ইলেকশন করছেন না লাস্ট 3 বছর ধরে, 6 বছরে কোনো ইলেকশন হয়নি, সব সিলেকশন হয়েছে। ফেডারেশন যদি আপনাদের মান্যতা না, আপনাদের সিলেকশন বন্ধ করে দিতে পারি আমরা। ফেডারেশন কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন নয়। অনেকে ভাবছেন এর মাথায় রাজনীতি, এ আগেও ছিলেন, অনেকেই ছিলেন, যারা এত বড় বড় চ্যানেলে বলছেন। মিস্টার গৌতম ব্যানার্জি কে ছিলেন? এই টলিগঞ্জের লোকাল কমিটির কে ছিলেন? রাজ্য কমিটির কে ছিলেন? গৌতম ব্যানার্জি। তিনি এই ফেডারেশনে ছিলেন না? অনিল চ্যাটার্জি ছিলেন না? এ তো আমাদের সিনিয়র মোস্ট, যার 50 বছরের ইন্ডাস্ট্রিতে হয়ে গেল। জিজ্ঞেস করুন পার্থকর কে ছিলেন? সুব্রত সেন শর্মা কে ছিলেন? পলিটিক্যাল, হঠাৎ করে একজন পলিটিক্যাল পার্টি আসছে কেন? এটা তো নন পলিটিক্যাল অর্গানাইজেশন, এখানে কোনো ঝান্ডা নেই। আমরা আন্দোলন করছি, আমরা লড়াই করছি, কে ঝান্ডা নিয়ে আমাদের পাশে এসছেন? মুখ্যমন্ত্রী যেখানে বলছেন বয়কট করা যাবে না, আমার কথা হচ্ছে এই ধর্মঘটটা কি করলেন? আমরা তো করিনি, আমরা তো কোনো ধর্মঘট ডাকিনি।
আমরা বলেছি যে তিনি যেভাবে ফেডারেশনের টেকনিশিয়ানদের কালিমালিপ্ত করেছেন, অসম্মানিত করেছেন, আমরা সেটা নিয়ে আলোচনা করতে চাই, কথা বলব। তারপরে আমরা আলোচনায় কৌশিকবাবু এসেছিলেন, আমাদের সম্মানীয় পরিচালক। কৌশিকদার সঙ্গে তো আমাদের কোনো ডিস্টেন্স নেই। উনি বলেছেন যে হ্যাঁ আমার একটা কথাই যদি তোমাদের খারাপ লেগে থাকে আই এম ভেরি সরি, আমার বলা আমি বলে ফেলেছি, হতেই পারে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান সূত্র হতো। ধর্মঘট তো তারা ডেকেছেন, আমরা ধর্মঘট ডাকিনি। কিন্তু আমরা যদি ধর্মঘট ডাকি তাহলে ইন্ডাস্ট্রিতে একটা পাতা নড়বে না, 28টা গিল যদি ব্যাকআউট করে একটা পাতা নড়বে না। আজকে একজন বলছেন একজন ডিরেক্টর ছাড়া ওনারা নাকি অসম্মানিত। আচ্ছা, ডিরেক্টর কি শুধু একমাত্র শুটিংয়ে কাজ করেন? আর বাদবাকি ক্যামেরাম্যান, সাউন্ড রেকর্ডিস্ট, ম্যানেজার, আর্ট ডিরেক্টর, তাদের কোনো ভ্যালু নেই? শুধু ডিরেক্টরই ভ্যালু আছে, আর কারোর কোনো ভ্যালু না, কারোর কোনো সম্মান নেই। তার মানে কি ফেডারেশনের টেকনিশিয়ানরা অসম্মান পেয়েছেন? আর বাকি যদি আপনি দেখুন না, আপনি সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখুন তাদের বক্তব্য, সব তো আপনাদের চ্যানেলে আছে। আমরা তো আপনাদের চ্যানেল থেকে জিনিসগুলোকে পিক করেছি। তারা বলেছেন জোর করে আমরা পয়সা নিই, জোর করে। এটা জেদাজিদির জায়গা, এটা আলোচনার জায়গা। আর যেখানে সরকারের পক্ষ থেকে আলোচনা করা হয়েছে, যেখানে সরকারের পক্ষ থেকে আজ আলোচনায় রাখা হয়েছে, সেখানে মাননীয় 2 মন্ত্রী যারা ভারপ্রাপ্ত টলিউডের, তারা ডেকে পাঠিয়েছেন, তার উপরে তাদের চ্যালেঞ্জ করে, সরকারকে চ্যালেঞ্জ করে, এবং যারা মাননীয় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এত ভালো ভালো কথা বলেছেন। আমরা 2 দিন আগে দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে কীভাবে নক্কারজনকভাবে আক্রমণ করা হয়েছে। তাদের কাছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বার্তাতে কিন্তু আগেরবার সমস্যা হয়েছিল। আমরা কিন্তু তার নির্দেশকে মাথায় রেখেই রাহুলবাবুর সঙ্গে কাজ করতে পারমিশন দিয়েছিলাম, তার নির্দেশ। যারা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে বলছেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা মুখ্যমন্ত্রীকে কতটা সম্মান দেন আপনাদের সোশ্যাল পেজগুলো দেখলেই আমরা বুঝতে পারছি। ফেডারেশনকে শেখাতে হবে না, ফেডারেশনের প্রত্যেকটি সদস্যকে না। আমরা যেভাবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের এই টলিউডের চেয়ারম্যান অরূপ বিশ্বাস, ইন্দ্রলীন সেনের কাছ থেকে যে সহযোগিতা পাই, যেভাবে মেডিক্লেম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তারা আমাদের পাশে এসে দাঁড়ান, কোনো কেউ অসুস্থ হলে হসপিটাল থেকে শুরু করে সমস্ত সহযোগিতা করেন, আমরা কিন্তু জানি যে তাদের কি সহযোগিতা আমরা পাই, সরকার আমাদের কীভাবে সহযোগিতা করেন। এইটুকু কৃতজ্ঞতা বোধ ফেডারেশনের প্রত্যেকটি সদস্যের আছে, এবং আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে সম্মান প্রদান করতে হয় আমরা জানি। আমাদের দয়া করে জ্ঞান দেবেন না। আর যেভাবে আপনারা তাকে অপমান করেছেন, যেভাবে আপনারা তার নিয়মকে উল্লঙ্ঘন করছেন, আজকে বন্ধ করে দিয়েছেন, আগে নিজে নিয়মটা মানুন। মানে বাংলায় কথা আছে, আপনি আচরি ধর্ম পরেরই শেখাও। আগে নিচে ধর্ম পালন করুন, তারপর আমাদের ধর্ম শেখাতে আসুন, আমাদের ধর্ম শেখাতে আসবেন। আমরা আমাদের কাজ সম্বন্ধে ওয়াকিবহাল, আমরা আমাদের সম্মানবোধ সম্বন্ধে ওয়াকিবহাল। আমাদের একটা যদি ক্যাটওয়াক যে মাথায় উঠে লাইট লাগায়, যে আপনার সামনে আপনি ক্লান্ত হয়ে পড়লে হাতের সামনে চা নিয়ে যায়, জল এগিয়ে দেয়, তারও কিন্তু একটা সম্মান আছে, তারও একটা সম্মানবোধ আছে। তাকে আপনি যদি ধূর্তছাই করে গালাগালি করেন, সেও কিন্তু আগামী দিনে আপনাকে সম্মান দেবেন না। আপনারা ক্যাপ্টেন অফ দ্য শিপ যিনি হন, তিনি সবাইকে নিয়ে চলতে পারেন, তাকেই আমরা ক্যাপ্টেন বলি। সেটা যে কোনো খেলাই বলুন, ক্যাপ্টেনের কাজ হচ্ছে সবাইকে নিয়ে চলা। এই যে এত টেকনিশিয়ানদের যে রুজি বন্ধ করে দেওয়া হলো, যে মাঝে মধ্যেই যে হিরিক ওঠে, তার জন্য ফেডারেশন কোনো ব্যবস্থা নেয় না বা নেবে না? বেশ, আমরা আপনাদের শোনাচ্ছিলাম সৌরভ বিশ্বাস আজ কি বলেছেন সাংবাদিকদের। এখনো তিনি বলছেন। এই মুহূর্তে সুব্রত সেন, পরিচালক সুব্রত সেন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুব্রত দা, আপনি কি বলবেন? আজকে গোটা বিষয়টাই কিন্তু সৌরভ বিশ্বাসের তরফ থেকে এক প্রকার পরিচালকদের দিকেই অভিযোগের আঙুল তোলা হলো। আমরা ধর্মঘট ডাকিনি, ডাকলে ইন্ডাস্ট্রির একটা পাতাও নড়বে না, ডেকেছেন পরিচালকরা। কি বলবেন? আমার কিছু বলার নেই, তার কারণ হচ্ছে কি ঘটনাটা ঘটেছে উনি তো এর আগে কোনো কথা বলেননি, আর উনি কি বলেছেন সেটা আমি শুনিও নি। আমরা কিন্তু কোনো ধর্মঘট ডাকিনি। আমাদের গত 1 মাস ধরে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, তাতে এমন একটা ভাব দেখানো হচ্ছিল যে ডিরেক্টর ছাড়াও যে কোনো শুটিং চলতে পারে। তো সেই জন্য আমাদের মনে হয়েছে যে আমরা ডিরেক্টররা যদি এতটাই অপাঙ্ক্তেয় হয়ে থাকি, তাহলে ডিরেক্টরদের তো ফ্লোরে যাওয়ার কোনো দরকার নেই। শুটিং যদি ডিরেক্টর ছাড়া চলে, তাতে তো আমাদের কোনো অসুবিধে নেই। ডিরেক্টর ছাড়া যদি শুটিং চলে, আজকে কালকে আগামী 7 দিন 10 দিন 3 মাস আমাদের কোনো অসুবিধে নেই। আমাদের ফ্লোরে যাওয়াটা মানে আমাদের ডিরেক্টররা স্বতঃপ্রণোদিতভাবে। ডিরেক্টর ছাড়া শুটিং চলবে কি করে, সেটাও তো একটা অলিক বিষয় বলছেন আপনি। কেন ডিরেক্টর ছাড়া শুটিং চলবে না কেন? যে কোনো জিনিস মানে আমাদের এর আগে কি হয়েছে, সৃজিত রায়ের সেটে যারা সেটিংস গিল্ড, সেই সেটিংস গিল্ডের কেউ এসে রিপোর্ট করেনি। এখন সেটিংস গিল্ড ছাড়াও তারা বলছে কই আমরা তো শুটিং বন্ধ করি। এখন সেটিংস গিল্ড যদি না এসে পৌঁছয়, তাহলে শুটিংটা
আমরা করিনি, কারণ আমরা সেটিং স্কিলকে সম্মান জানিয়ে ওই শুটিংটা বন্ধ রেখেছি এবং ওই প্রজেক্টটা সম্ভবত আর হবেই না। কিন্তু সেটা তো ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে যে তারা বলেছে কই আমরা তো শুটিং বন্ধ করিনি, আমরাও কিন্তু শুটিং বন্ধ করিনি, আমরা ধর্মঘটের পক্ষে নই। এবং এই পুরো জিনিসটা এই যে জিনিসটা এটা তো গত দেড় মাস ধরে, 1.5 মাস ধরে চলছে। প্রথমে কৌশিক গাঙ্গুলি দিয়ে শুরু হলো, তারপর শ্রীজিৎ রায় এবং জয়দীপ। ওই এতদিন তো আমরা স্বরূপ বিশ্বাসের কাছ থেকে। বেশ, সুব্রতদা আমি একটা বিষয় আপনার কাছে একটু জিজ্ঞেস করি যে এই যে কে দায়ী নয়, কার জন্য এরকম হচ্ছে, এই একটা অচলাবস্থার মানে আবহ তৈরি হওয়া মানে অনেক মানুষের তো রুজি, সেক্ষেত্রে একটু ফ্লেক্সিবল হয়ে দুপক্ষের সঙ্গে আলোচনা মারফত এই সমস্যার সমাধান কি সম্ভব? আপনার কি মনে হয়? তার পক্ষপাতী ছিলাম, আমরা এই কথাটা বারবার করে বলেছি যে কোনো সেটিং গিল্ডের লোকেরা এসে পৌঁছলো না এবং যার ফলে একটা টেলিভিশন সিরিজের শুটিং বন্ধ হয়ে গেল পুরোপুরি। এটা কিন্তু প্রডিউসারের ওই 20 লক্ষ টাকা লসের অঙ্কটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে সেটিং গিল্ড যে এলো না, তারাও কিন্তু 3-4 দিন 5 দিন ধরে যে তারা সেটিং গিল্ড ওখানে এসে পৌঁছচ্ছেন না, তারা কিন্তু প্রায় 60-70 হাজার টাকা তারা পেলেন না রেমিউনারেশন হিসেবে। এবং এই যে পুরো শুটিংটা যদি শেষ পর্যন্ত 1 বছর, একটা টেলিভিশন সিরিজ তো 1 বছর চলে, 1 বছর যদি না চলে তাদের কিন্তু প্রায় 10 কোটি টাকা তারা রেমিউনারেশন পাবেন না। কৌশিক গাঙ্গুলির যে ছবিটা শেষ পর্যন্ত হলো না, সেই ছবিটা যদি যথাসময়ে শুরু হয়ে যেত, যেটা হওয়ার কথা ছিল গত মাসের 27 তারিখে, সেই শুটিংটা যদি যথাসময়ে শুরু হয়ে যেত, টেকনিশিয়ানরা কিন্তু 1.35 কোটি টাকা। বেশ, ধন্যবাদ সুব্রতদা।